মধ্যপ্রাচ্যে যে নতুন সংঘাতটা দানা বাঁধছে, চলুন সেটারই গভীরে গিয়ে দেখি। ভাবা যায় যুদ্ধটা শুরু হতে না হতেই মাত্র ২ সপ্তাহের মধ্যে লেবাননের প্রায় ১/৫ মানুষ ঘরছাড়া, মানে বিশাল এক মানবিক সংকট কিন্তু এর মধ্যেই তৈরি হয়ে গেছে। ২০২৪-এর শেষ দিকে যে যুদ্ধবিরতিটা হয়েছিল সেটা কিন্তু আর নেই, পুরোটাই ভেঙে পড়েছে। আর এখন প্রতিদিনই চলছে বিমান হামলা, আর যুদ্ধটা শুধু ছড়াচ্ছে। তো এই যে নতুন করে যুদ্ধটা শুরু হলো, এর প্রভাব ঠিক কতটা মারাত্মক, চলুন আমরা একটু সংখ্যাগুলোর দিকে তাকাই। মানবিক ক্ষতির দিকটা আসলেই ভয়াবহ। দেখুন, শয়ে শয়ে মানুষ মারা গেছেন, হাজার হাজার আহত, আর বাস্তুচ্যুত মানুষের সংখ্যাটা তো বিশাল। আর এই সংঘাতটা তো শুধু যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এর অর্থনৈতিক ধাক্কা কিন্তু সারা বিশ্বে লাগছে, বিশেষ করে জ্বালানির বাজারে। কিন্তু প্রশ্ন হল, হঠাৎ করে এমনটা হলো কেন? মানে, নিশ্চয় এর পেছনে কোনো কারণ আছে। চলুন দেখি কোন ঘটনাগুলো এই যুদ্ধকে উস্কে দিল। সবকিছু কিন্তু তুলনামূলকভাবে শান্তই ছিল, কিন্তু হঠাৎ করেই পরিস্থিতি পাল্টে গেল। ইরানে একটা বড় সামরিক অভিযানের পরেই এর সরাসরি জবাবে মাত্র কয়েকদিনের মাথায় হেজবুল্লাহ পাল্টা হামলা চালায়। আর এখানেই কিন্তু একটা দারুণ ব্যাপার। দেখুন, হেজবুল্লাহ বলছে তাদের এই হামলাটা ছিল আত্মরক্ষার জন্য, অথচ লেবাননের সরকারই বলছে যে এটা দেশের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। হিজবুল্লাহর ওই প্রথম হামলার পর থেকে পরিস্থিতি যে কত দ্রুত খারাপের দিকে গেছে তা ভাবা যায় না। ইসরায়েলও কিন্তু জবাব দিতে এক মুহূর্ত দেরি করেনি, সাথে সাথেই তারা বৈরুতে হামলা চালায়। টার্গেট ছিল হিজবুল্লাহর শীর্ষ নেতারা। আর এই হামলা পাল্টা হামলার চক্র কিন্তু থামেনি। ঠিক তার পরদিনই হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা করে, আর অন্যদিকে ইসরায়েলি বাহিনী লেবাননের ভেতরে ঢুকে পড়ে। যুদ্ধটা দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছিল। যেমন ধরুন, একটা হামলায় লেবাননের সেনাসহ ৪১ জনেরও বেশি মানুষ মারা যান। আর এই সংঘাতের মধ্যে কিন্তু অন্যরাও সরাসরি জড়িয়ে পড়ছিল। যেমন বৈরুতের একটা হোটেলে হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের ৫ জন সিনিয়র কমান্ডারকে হত্যা করা হয়। বেসামরিক স্থাপনাগুলোও কিন্তু রেহাই পাচ্ছিল না। ভাবুন, একটা স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হলো, আর সেখানে প্রায় পুরো মেডিকেল টিমটাই মারা গেল। তো ২ সপ্তাহ ধরে এই যে লাগাতার বিমান হামলা চলছিল, এরপরেই কিন্তু সংঘাতটা একটা নতুন আরও বিপজ্জনক মোড় নেয়। ইসরায়েল এবার স্থল অভিযানের ঘোষণা দেয়। এই যুদ্ধটা কিন্তু এখন আর শুধু ইসরায়েল আর হিজবুল্লাহর মধ্যে নেই, এর আঁচ এখন পুরো মধ্যপ্রাচ্যেই ছড়িয়ে পড়ছে। এই যেমন দেখুন, হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ শিপিং লেন বন্ধ হয়ে গেছে। ইরান থেকে ছোড়া ড্রোন বা মিসাইল আটকাতে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, এমনকি সৌদি আরবকেও। ওদিকে ইরাকে মার্কিন দূতাবাসে হামলা হয়েছে, আবার সিরিয়ার সীমান্তেও চলছে সংঘর্ষ। মানে পুরো অঞ্চলটাই এখন একটা বারুদের স্তূপের ওপর বসে আছে। আর এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার মানেটা কি? এর মানে হল, যেখান দিয়ে বিশ্বের প্রায় ৫ ভাগের ১ ভাগ তেল সরবরাহ হয়, সেই পথটাই বন্ধ। ফলাফল, বিশ্বজুড়ে তেলের দাম প্রায় ৫০% বেড়ে গেছে, যার প্রভাব কিন্তু আমাদের সবার উপরই পড়ছে। তো এই পরিস্থিতিতে বাকি বিশ্ব কি করছে? তাদের প্রতিক্রিয়াগুলো কিন্তু বেশ দেখার মতো। এখানে একটা জিনিস খুব পরিষ্কার, আর সেটা হলো বড় বড় দেশগুলোর মধ্যে মতের অমিল। একদিকে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে, অন্যদিকে চীন আবার পুরোপুরি বলপ্রয়োগের বিরুদ্ধে। ইউরোপের দেশগুলোও বেশ উদ্বিগ্ন। চীন কিন্তু বেশ কঠোর ভাষায় কথা বলছে। তাদের মতে মার্কিন ইসরায়েলি হামলাগুলোর কোনো আইনি ভিত্তি নেই এবং এটা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। আর ঠিক তার উল্টো দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান একদম পরিষ্কার। প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় হিজবুল্লাহ একটা বড় সমস্যা, যাকে দ্রুত নির্মূল করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতিটা এখন এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে একদিকে স্থল অভিযান শুরু হয়েছে, আরেকদিকে একটা গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ। তো এখন প্রশ্ন একটাই, এই অবস্থায়ও কি কূটনীতির মাধ্যমে একটা বড়সড় যুদ্ধ আটকানো সম্ভব? এই প্রশ্নটার উত্তরের উপরে হয়তো নির্ভর করছে পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ।